হঠাৎ অগ্নিগর্ভ নেপাল, সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ফুঁসছে তরুণ প্রজন্ম। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত 16, আহত শতাধিক। नयाँ सुरुवात गर्नुपर्ने छ र जय नेपाल। जेनजी पुस्तालाई पिर पर्यो अरे, राम्रो लागेन अरे। जेनजी पुस्ता भन्ने चाहिँ कुनै ठगी खाने भाँडो हो। সরকার বিরোধী আন্দোলনে বিপাকে ফুটবল দল, নিরাপত্তাজনিত কারণে অনুশীলন স্থগিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। জাতীয় নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। সুষ্ঠু ভোটের গণতন্ত্রের পথ সুগম হওয়ার আশা। মপ করে মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। এবং ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট, নিষ্পত্তি ছাড়া মার্জারের পথে যেতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক, মত আইনজীবী। একীভূত হতে আপত্তি SIBL এর। শুরুতেই নেপালে জেনজি আন্দোলনের খবর। এবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে অগ্নিগর্ভ হিমালয় কন্যা নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির তরুণ প্রজন্ম। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। জেনজির এই বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত 16 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে ক্ষোভে ফুঁসে উঠেছে তরুণ প্রজন্ম। স্থানীয় সময় সোমবার দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভেতর ঢুকে পড়েন আন্দোলনকারীরা। পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এর আগে বিক্ষোভকারীদের আটকাতে কাঁটাতারের ব্যারিকেড বসায় পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট ভবনের আশপাশ। এই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হন। একটু আগেই পুলিশ গুলি চালায়। আমাকে মিস করলেও আমার পেছনে দাঁড়ানো বন্ধুর হাতে লাগে। এখনো পার্লামেন্ট থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। রাস্তায় দাঁড়ানো আমার আরেক বন্ধুর মাথায় গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, হাঁটুর উপরে নিশানা করছে। প্রশাসনের এমন করার কোনো অনুমতি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদ এলাকা, বনেশ্বরের পাশাপাশি কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাজধানীর পাশাপাশি নেপালের বিভিন্ন শহরেও শুরু হয়ে যায় আন্দোলন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি। আমরা তথাকথিত জেনজি বিদ্রোহের কথা শুনেছি। আমরা কোনো প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে নই। আমরা আইনহীনতা, ঔদ্ধত্য এবং দেশের অবমাননার বিরুদ্ধে। এমন পরিস্থিতির পর ভারত নেপাল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিক্ষোভের সূচনা হয় গেল সপ্তাহে সরকারের বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে। প্রধানমন্ত্রী KP শর্মা ওলি সরকার 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টা করছে কেউ কেউ, এমন শঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কথা না শুনলে তৈরি হবে অরাজক পরিস্থিতি। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আর বিএনপি মহাসচিব বলেন, আবারও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জিয়াউর রহমানের হত্যাকারীরা। বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ। নেতৃত্ব বাছছে দীর্ঘ 8 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা। প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল 3টায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা
যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার। সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না। বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে সেটি দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। ঐকমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে না যেয়ে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার 5 উপজেলা এবং 3 পৌরসভার 808 জন কাউন্সিলর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে 31 দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সন্ধ্যার সময় আরও থাকছে। বুদ্ধিজীবী ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দিন ওমরকে শেষ বিদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা। আবেগাপ্লুত দীর্ঘদিনের সহকর্মীরা। ছাত্র সংসদ নির্বাচনের খবর। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 28টি পদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন প্রায় 40,000 ভোটার। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার আশা তাদের। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 6 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে নির্বিঘ্নে ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা আনন্দের মাধ্যমে যেন ভোটটা দিতে পারি। আমি চাচ্ছি নতুনত্ব একটু আসুক, একটু পরিবর্তন আসুক। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হোক। মঙ্গলবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে 8টি কেন্দ্রে ভোট দেবেন 39,874 জন শিক্ষার্থী। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ভোট কেন্দ্র। প্রস্তুতির কাজ তো আমরা কালকে থেকে শুরু করছি। রাতের মধ্যেই আমাদের এই ব্যালটগুলো সমস্ত ইতে চলে যাবে, আপনার এই কেন্দ্রগুলোতে সব পৌঁছানো হবে। আর এদিন দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে জনপ্রিয় প্রার্থীদের দমানোর চেষ্টা করা হচ্ছে। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে
ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ। এদিন বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। বলেন সাইবার অ্যাটাকের মাধ্যমে প্রার্থীদের আইডি ডিসেবল করা হচ্ছে। আমাদের প্যানেলেরও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ তাদের আইডি অ্যাটাক করে কিন্তু আইডি ডিসেবল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। সিনেট ভবনে ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্রিফ করেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। বলেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির দুরভিসন্ধি থাকলে ছাড় পাবে না কেউ। আমাদের মধ্যে এমন কোনো বড় রকম দ্বন্দ্ব সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই যদি না দুরভিসন্ধি থাকে। যদি কারো দুরভিসন্ধি থাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা ক্যাম্পাস। বিকেলে টিএসসির সামনে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম পরিদর্শন করেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে বিজিবি ও র্যাব। 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। ডাকসু নির্বাচনের জন্য মঙ্গলবার মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। ক্যাম্পাসে চলাচল করতে পারবেন না বহিরাগতরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদ, ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। কিছুক্ষণ আগে টিএসসিতে পুলিশের যেটি অস্থায়ী কন্ট্রোল রুম সেখানে পরিদর্শনে এসে তিনি কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ডাকসু নির্বাচনকে নির্বিঘ্ন করতে যে 8টি প্রবেশ পথ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই 8টি প্রবেশ পথে তারা চেকপোস্ট বসিয়েছে এবং যারা বহিরাগত তাদের প্রবেশের ক্ষেত্রে তারা সীমাবদ্ধতা নিশ্চিত করছে এবং আইডি কার্ড চেক করেই তাদেরকে প্রবেশ করার বিষয়টি তারা নজরদারি করছে। এছাড়াও আরেকটি বিষয় যেটি বলেছে তারা যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা বোম ডিসপোজাল ইউনিট এবং সোয়াট টিমকে তারা রাখবে। আর এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবিও এই নির্বাচনের দায়িত্ব পালন করবে। আর 8টি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র ঘিরেই মূলত তাদের যে নিরাপত্তা সেটি সাজানো হবে। ভোট কেন্দ্র পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য থাকবে, তবে তারা বাইরে থেকে সবকিছুই মনিটরিং করবে। এবং আর বাকি যে প্রস্তুতির কথা যদি একটু বলি, কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি ব্রিফিং করেছেন। সেখানে তিনি বলেছেন যে যথাসময়ে ব্যালট এবং ব্যালটের রাখার যে বাক্স সেটি তারা পৌঁছে দেওয়ার জন্য তারা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং রাতেই সব জায়গাগুলোতে তারা আবারও পরিদর্শন করবেন এবং পরিদর্শন করে যথাযথভাবে সেগুলো পৌঁছেছে কিনা সেটি তারা তদারকি করবেন। প্রভিসি নেতৃত্বে আমরা একটি টিম দেখেছি যে অল্প কিছু সময় আগে বিভিন্ন কেন্দ্র তারা পরিদর্শন করে সেগুলো নজরদারি করেছেন। আর এর আগে আজকে সারাদিনই যেই বিষয়টি সামনে এসেছে প্রার্থীদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, তারা অভিযোগ করেছেন যে সাইবার স্পেসে যেই বুলিং এবং বিভিন্ন প্রার্থীদের যে আইডি, সেই আইডিতে নানা ধরনের যেই ডিসেবল করার জন্য বা হ্যাক করার জন্য যে চেষ্টা সাইবার মাধ্যমে সেটি অব্যাহত রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন যদি এটি এরকমভাবে চলতে থাকে তাহলে ভোটাররাও একটু নিরুৎসাহিত হতে পারে, যেহেতু প্রার্থীরা তাদের নিজেদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারছে না, যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচার শেষ হয়ে গেছে। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমকেই প্রার্থীরা এখন একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল যে শিক্ষার্থীর সাথে যোগাযোগের জন্য, তো সেটিও যেহেতু করা যাচ্ছে না সে কারণে একটু আশঙ্কা জানিয়েছে। তবে সব কিছু ছাপিয়ে আগামীকাল 9 সেপ্টেম্বর শিক্ষার্থীরা ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটের মাধ্যমেই তাদের প্রার্থীকে বিজয়ী করবে, এরকমটাই প্রত্যাশা প্রত্যেকটি প্রার্থীর। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ঢাকা ভার্সিটি থেকে মাসুদুর রহমান। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেনাবাহিনীকে। তবে অপেক্ষায় না থেকে এরই মধ্যে নিজস্ব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, রাজবাড়ীতে কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে একযোগে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার কার্যালয় তার প্রেস সচিব কিংবা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বারবার বলিষ্ঠ স্বরে জানাচ্ছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মানুষ ফিরে পাবে ভোটাধিকার, দেশে ফিরবে গণতন্ত্র।
তবে সময় ঘনিয়ে এলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার অন্যতম স্টেক হোল্ডার সেনাবাহিনীকে এখনও কিছু জানায়নি সরকার বা নির্বাচন কমিশন, যদিও আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় না থেকে প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। সোমবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের ওপর হামলা, রাজবাড়িতে মাজারে হামলা কিংবা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার মতো ঘটনায় সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন এই কর্মকর্তা। জানান, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীকে কাজ করতে হবে একযোগে। এমন একটু উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এছাড়াও মিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া ও তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি সেনাবাহিনী সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সজাগ আছে, সোচ্চার আছে, তাদের পেট্রোল চলমান আছে। জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সেনা সদর। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জুরাইনে চিরনিদ্রায় শায়িত গবেষক ও লেখক বদরুদ্দিন ওমর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন। সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে জানান শেষ শ্রদ্ধা। রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, 94 বছরের বর্ণাঢ্য জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায়ের পক্ষে শিরদাঁড়া সোজা করে লড়ে যাওয়া একজন যোদ্ধা বদরুদ্দিন ওমর। তাই তো বাংলা একাডেমি, স্বাধীনতা পুরস্কার সহ সব পুরস্কার তিনি ফিরিয়ে দিতে পেরেছিলেন নির্দ্বিধায়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন ওমরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। রোববার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান বদরুদ্দিন ওমর। ব্যাংক উদ্যোক্তাদের রিটে ঝুলে যাওয়ার পথে 5 ইসলামী ব্যাংকের ভাগ্য। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একে ভূতের পক্ষে নয় বলে আবারও জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তারা। একই সঙ্গে সুদমুক্ত আর্থিক সহায়তা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলে মত তাদের। 2রা সেপ্টেম্বর থেকে দুর্বল 5 শরিয়াভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক মার্জারের পক্ষে থাকলেও বিপক্ষে অবস্থান নেয় সোশ্যাল ইসলামী ও এক্সিম। সোমবার আবারও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা। 14,000 কোটি যদি লোন থাকে, 30-32 লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার, তারা যে ডিজার্টেড হয়ে যাবে, এরা কোন ইসলামী ব্যাংকে চলে আসবে না। আসল কথা হলো ওইটা, আমরা কিভাবে দেবো সেরকম কথা না, ব্যবসা করতেছে ব্যাংক দেবো টাকা। সাবেক পরিচালকরা জানান, সোশ্যাল ইসলামীর পূর্বের পর্ষদের কাছে দায়িত্ব দিলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংকটি। এছাড়া সুদমুক্ত আর্থিকভাবে সহায়তা করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলেও মত তাদের। আমরা তো উপযুক্ত টু টেক ওভার দিস ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সহযোগিতা করতেই হবে। যে কোনো ব্যাংকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এটা। এরই মধ্যে ব্যাংক রেজুলেশন 2025-কে চ্যালেঞ্জ করে 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে। ফলে রিট নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংকে মার্জারের পথে হাঁটতে হবে বলে মত আইনজীবীদের। একটা যখন ল চ্যালেঞ্জ হয়েছে, এক্সপেক্টেড যে লটা হাইকোর্টে সর্বোচ্চ আদালতে যখন পেন্ডিং, তখন সেই ব্যাপারে একটা সুরাহা হয়। কারণ এটা একটা পাবলিক পলিসির ব্যাপার, মানুষের স্বার্থের ব্যাপার। ভালো হবে কি মন্দ হবে সেগুলো আসলে যাচাই হওয়া প্রয়োজন আছে। ব্যাংক পুনর্গঠন হবে কি হবে না, তার থেকে তাদের আশঙ্কা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টটা আর থাকবে না, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মতে, তাড়াহুড়ো না করে ব্রিজ ব্যাংক করতে বড় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার থেকে এলে আমানতকারী সহ নিরাপদ হবে শেয়ার হোল্ডাররাও। লক্ষ লক্ষ বিনিয়োগকারী সমস্যায় পড়ে যাবে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নেপালে সরকার বিরোধী আন্দোলনের জেরে বাতিল করা হলো বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা। মঙ্গলবারের ম্যাচ সামনে রেখে আজ শেষবারের মতো দশরথ রঙ্গশালায় অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের, কিন্তু দুপুরের পর থেকেই কাঠমান্ডুর অবস্থা খারাপ হতে শুরু করলে স্থগিত করা হয় অনুশীলন। পরে পরিস্থিতি আরও খারাপ হলে দেশজুড়ে কারফিউ জারি করে নেপাল সরকার। এ অবস্থায় অনুশীলন বাতিল করলেও টিম হোটেলেই জিম এবং রিকভারি সেশনে যোগ দেন ফুটবলাররা। আশা ছিল ম্যাচ আয়োজনে হয়তো কোনো সমস্যা হবে না,
কিন্তু কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিল আনফা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। এবং আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে কাল ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত কেন্দ্র, নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।